গুণীজনদের হাতে 21শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু বই মেলা, উদ্বোধন করবেন তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড, খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম। ট্রাম্পের হুমকির মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট। এবং চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারিয়ে শেষ 16তে রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে নিশ্চিত জয়। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 9 বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বেলা 11টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের হাতে 21শে পদক হস্তান্তর করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে 21শে পদক নেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু মরণোত্তর, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এবছর সঙ্গীত দল হিসেবে 21শে পদক তুলে দেয়া হয় ব্যান্ড ওয়ারফেসকে। রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক। ভাষা আন্দোলনের শহীদের স্মরণে চালু করা 21শে পদক সরকার প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিয়ে থাকে। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে অমর 21শে বইমেলা 2026। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান বই মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2025 তুলে দেবেন। মঙ্গলবার অমর 21শে বইমেলা 2026-এর উদ্বোধন বিষয়ে মেলার সর্বশেষ প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সেলিম রেজা। বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন। সেলিম রেজা বলেন, এবারের বই মেলায় অংশগ্রহণকারী মোট প্রকাশনা প্রতিষ্ঠান 549টি। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি। মোট ইউনিট 1018টি। গত বছর মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ছিল 708টি এবং ইউনিট ছিল 1084টি। মেলা কমিটির দেয়া তথ্য অনুযায়ী এবারের মেলায় কমেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার বেলা 11টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংকে পৌঁছালে তাকে স্বাগত জানান কর্মকর্তা-কর্মচারীরা। প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের প্রবেশ মুখে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান তিনি। কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে চান নতুন গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। দায়িত্ব নেওয়ার দিন থেকেই তিনি কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এর আগে বুধবার অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। একাত্তরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। খালাস চেয়ে তার করা আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার আপিল বিভাগ এই রায় ঘোষণা করেছেন। প্রসিকিউটর ফারুক আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খান আকরামের আপিল অ্যালাউ করা হয়েছে, তিনি খালাস পেয়েছেন। এর আগে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ মামলায় রায়ের দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। 2015 সালের 11 আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দেন। রায়ের পর খান আকরাম আপিল করেন। খান আকরামের বিরুদ্ধে 1971 সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনেন প্রসিকিউশন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে।
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতি হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন সিয়ামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানীর কলাবাগান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার রাত 9:30টার দিকে হায়দার হোটেলের গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বিনতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত 10:30টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে প্রেম ঘটিত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মূল সন্দেহভাজন সিয়ামকে আটক করা হয়েছে। আটক সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, হত্যার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী রাত 10:51:49 অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে 83 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে। উৎপত্তি ভূপৃষ্ঠের 129.7 কিলোমিটার গভীরে। এর আগে গত বৃহস্পতিবার দুপুর 12:46 দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.1। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন জানিয়েছিলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলায়। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় 187 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। তারও আগে গত 10 ফেব্রুয়ারি ভোর 5:32 সিলেটে 4 মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। ময়মনসিংহের তারাকান্দায় একটি কলেজের ভবন সহ জমি চুপিসারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ স্থানীয়দের মধ্যে সমালোচনার ঝড় সহ তোলপাড় সৃষ্টি হয়েছে। ফজলুল হক চৌধুরী মহিলা কলেজ নামক কলেজটি তারাকান্দা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত। কলেজের অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী। কলেজের শিক্ষকরা জানান, অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী ভালো মানুষ হিসেবে পরিচিত, তবে তিনি কলেজের ভবন সহ জমি বিক্রি করে দেবেন এটা কেউ কল্পনাও করেনি। সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে অধ্যক্ষকে শিক্ষকরা জিজ্ঞেস করেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী। ঘটনাটি নিয়ে প্রতিবাদ করলে 2 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনাটির প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। স্থানীয় লোকজনও ক্ষুব্ধ হয়ে উঠেছে। এ বিষয়ে ময়মনসিংহ 2 আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, কলেজ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চিন্তা ভাবনা নিয়ে কাজ করছেন তারা। এখানে অধ্যক্ষের দায় থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারলে ইরানে হামলা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির মধ্যেই বৃহস্পতিবার জেনেভায় 3য় দফার পরোক্ষ আলোচনায় বসছেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা। এই আলোচনাকে সংঘাত রোধের শেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তবে চুক্তির সম্ভাবনা এখনও অস্পষ্ট। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সবথেকে বড় সেনা সমাবেশ করেছে মার্কিন সামরিক বাহিনী। ইরানও এই আক্রমণের জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। এমন একটি পরিস্থিতিতে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ট্রাম্প যদিও বলেছেন যে তিনি কূটনীতির মাধ্যমে সংকট সমাধান করতে পছন্দ করেন, তবে ইরানের নেতাদের চুক্তি মেনে নিতে চাপ দেওয়ার জন্য দেশটির উপর সীমিত পরিসরে হামলার কথা বিবেচনা করছেন তিনি। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ট্রাম্প আসন্ন দিনগুলোতে ইরানের রেভলিউশনারি গার্ড বা পারমাণবিক স্থাপনার ওপর প্রাথমিক হামলার কথা বিবেচনা করছিলেন, যাতে দেশটির নেতাদের ওপর চাপ বাড়ানো যায়। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী আলোচনা ব্যর্থ হলে ইরানের প্রেসিডেন্ট, এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে একটি অভিযান শুরুর নির্দেশও দিতে পারেন ট্রাম্প। রাশিয়ার নতুন হামলায় দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ।
বৃহস্পতিবার ভোরে শহরের মধ্যাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসান নিয়ে জেনেভাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনার আগে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারির পরই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো জানান, স্ট্রাইক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনী দ্রুতগতির লক্ষ্যবস্তু কিয়েভের দিকে অগ্রসর হওয়ার সতর্কবার্তা দেয়। তিনি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান এবং বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। হামলা শুধু কিয়েভে সীমাবদ্ধ ছিল না, উত্তর পূর্বাঞ্চলের খার্কিভ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন মেয়র ইগোর তেরেখভ। দক্ষিণ পূর্বের জাপোরিজিয়া অঞ্চলেও একাধিক বিস্ফোরণে অন্তত একজন আহত হয়েছেন। এছাড়া ক্রিভি রিগ শহরে রুশ হামলায় 89 বছর বয়সী এক ব্যক্তি আহত হন এবং একটি বহুতল ভবনে আগুন লাগে। দীর্ঘদিনের এই যুদ্ধে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে 3-1 ব্যবধানে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা, যেখানে বড় ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সান্তিয়াগো বার্নাবুতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচ শুরুতেই চমক দেখায় বেনফিকা। ম্যাচের 14 মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় সফরকারীরা, তবে মাত্র 2 মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। ফেদেরিকো ভালভার্দের পাস থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান অরেলিয়ান চুয়ামেনি। এটি ছিল তার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় 80 মিনিটে। ইনসাইড লেফট পজিশন থেকে নিখুঁত শটে জয়সূচক গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। গোলের পর তার পরিচিত নাচের উদযাপনে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। 2 লেগে রিয়ালের 3 গোলের 2টিই আসে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের পা থেকে। প্রথম লেগে তাকে ঘিরে বর্ণবাদী আচরণের অভিযোগ ইউরোপিয়ান ফুটবলে আলোচনার জন্ম দেয়। সেই বিতর্কের মাঝেই মাঠের পারফরম্যান্সে জবাব দিলেন তিনি। গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে ভরসা দেন গোলরক্ষক থিবো কুর্তোয়া। সব মিলিয়ে অভিজ্ঞতা ও মানের পার্থক্যে শেষ 16 জায়গা করে নেয় রিয়াল মাদ্রিদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুণীজনদের হাতে 21শে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী। আজ থেকে শুরু বইমেলা, উদ্বোধন করবেন তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন মোস্তাকুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমে মনোযোগ দেওয়ার ইঙ্গিত। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম। ট্রাম্পের হুমকির মধ্যে তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। চুক্তির সম্ভাবনা এখনো অস্পষ্ট। এবং চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে হারিয়ে শেষ 16তে রিয়াল মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে নিশ্চিত জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।